ট্যাক্স রেট বাংলাদেশে ইফেক্টিভ ট্যাক্স রেট খুবই হাই। আপনি যদি একটা বিনিয়োগকারী হন আর আপনি যদি দেখেন যে এই দেশের ইফেক্টিভ ট্যাক্স রেট 40-50%, আপনি এখানে করবেন না ভিয়েতনামে গিয়ে করবেন? আমাদের বিনিয়োগ নিয়ে আসলে যারা আসছেন তাদের জন্য কিন্তু অনেক ফ্রিকশন আছে। বিডাটা কি করে, বেজাটা কি করে, বেবজাটা কি করে, অনেকগুলো ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তার মাঝখানে আপনার ইপিবিও আছে। এটাকে একটা সিঙ্গেল ফ্রন্টে আনতে হবে। আমাদের দেশে যখন যেগুলো তৈরি হচ্ছে সমস্ত কিছুই আমি ইউনিলিভার বলতে পারি ইজ হালাল। হালাল বলে বিক্রি করলে হবে না, পণ্যটা কিন্তু ভালো হতে হবে। আমাদের যে এখনকার যে জেনারেশন উঠছে যে তারা এখন অনেক গ্লোবাল কোম্পানির সিইও হবে এবং সেই পটেনশিয়াল বাংলাদেশে আছে। অভিনন্দন। প্রথমেই ইউনিলিভারের পক্ষ থেকে আপনি দেশের বাইরে প্রথম বাংলাদেশি হিসাবে ইন্দোনেশিয়ায় আপনার কর্মজীবন শুরু করতে যাচ্ছেন। তার আগে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশি ইউনিলিভারের যাত্রা এবং একই সঙ্গে আপনার কর্মজীবন কিভাবে ইউনিলিভারে শুরু হলো। প্রথমত অনেক ধন্যবাদ হানিফ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইউনিলিভার তো প্রায় 1962 সাল থেকে আছে আমাদের বাংলাদেশে। তখন আমরা জিনিস নিয়ে আসতাম। 64 সাল থেকে ফ্যাক্টরি আমাদের, এখন এই 2025 পর্যন্ত আমরা অনেক দূর এগিয়েছি। আগে অ্যাকচুয়ালি ছিল শুধু সাবান বিক্রি করতাম। এখন যদি দেখেন আমাদের ডিটারজেন্ট ব্যবসা, সোপ বিজনেস, সাবান সেটা আছে, পার্সোনাল কেয়ার ব্যবসা আছে, বিউটি অ্যান্ড ওয়েলবিং বলি সেটা আছে, এবং এখন ফুডসেরও ব্যবসা আছে। সো এই পথ চলায় 62 সাল থেকে এই পর্যন্ত ধরেন প্রায় 63 বছর আমরা বাংলাদেশে আছি এবং বাংলাদেশের সাথে আমরাও উত্তরোত্তর বাড়ছি। আমার পথ চলা ইউনিভার্সিটির সাথে 2000 সালে আমি প্রথম জয়েন করি, সেটা থেকে পথ চলা এবং 2000 তারিখে প্রায় 25 বছর ইউনিভার্সিটির সাথে। এর মধ্যে ধরেন অর্ধেক আমার কেটেছে দেশের বাইরে, অর্ধেক আবার দেশে বিভিন্ন রোলে কাটিয়েছি, আর এখন আবার আরেকটা রোলে। ইউনিলিভারের ফ্যাক্টরির কথা বলছিলেন যে 62 সালে ইউনিলিভারের ফ্যাক্টরি তো একটা ঐতিহাসিক জায়গায় কালুরঘাটে, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে কালুরঘাটের নাম জড়িয়ে আছে। তো ইউনিলিভার বাংলাদেশের স্বাধীনতার যাত্রা যখন শুরু হয়, ইউনিলিভার নতুন করে বাংলাদেশে জন্ম নেয় লিভার ব্রাদার্স বাংলাদেশ, আমার যতদূর মনে পড়ে আর কি। এবং আপনি বলছিলেন আপনাদের সাবান, আমার ধারণা যে স্বাধীনতার পরে হুইল আপনাদের খুব পপুলার একটা পণ্য, যেটা বাংলাদেশের ঘরে ঘরে সবাই চেনে আর কি। এমনি এই মুহূর্তে ইউনিলিভার সবাই বলে যে বাংলাদেশের ঘরগুলোতে প্রতি 10টা ঘরে 9টা ঘরে ইউনিলিভারের পণ্য পৌঁছে গেছে। এই সাফল্য ইউনিলিভার কিভাবে বাংলাদেশে তৈরি করলো? একটা গরিব দেশ, অনেকের ক্রয় ক্ষমতা অনেক কম। আসলে এই পুরো যাত্রার ব্যাপারে কয়েকটা জিনিস কাজ করেছে। প্রথমত হচ্ছে প্রোডাক্টটা, পণ্যটা, যাতে পণ্যটা বাংলাদেশের জন্য যাতে তৈরি করা হয়। আপনি যে সাবানের কথা বললেন, হুইল সাবান, লাইফ বয় সাবান, লাক্স সাবান, প্রতিটি পণ্য কিন্তু বাংলাদেশের জন্য আমরা বাজারজাতকরণের জন্য তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত যেটা হয়েছে যে আপনি যেটা বললেন যে দেশটা কিন্তু অনেক গরিব ছিল, তো আমাদের তখন এমনভাবে এটাকে মূল্য করেছি যাতে লোকজন কিনতে পারে। আপনি যদি দেখেন আমাদের সমস্ত পণ্যই কিন্তু ছোট ছোট প্যাকেও আছে, আবার বড় বড় প্যাকেও আছে, তো সেটা করেছি। তৃতীয় যে জিনিসটা সেটা ছিল যে আমাদের পরিবেশকরা যারা আমাদের হয়ে কাজ করেছেন, আমরা প্রায় 6 লাখ দোকানে যাই। তো এটা দেশের বিভিন্ন প্রান্তে আপনি কিন্তু ইউনিলিভার পণ্য দেখবেন। তো এই কয়েকটা জিনিসই আমাদের কাজে দিয়েছে, ব্র্যান্ড, প্রাইস পয়েন্ট এবং আমাদের ডিস্ট্রিবিউশন, যেটা এই তিনটার কারণেই এত দূরে এসেছে ইউনিলিভার। ইউনিলিভারের সাফল্যের সঙ্গে কি বাংলাদেশের নারীর ক্ষমতায়নের কোনো সংযোগ আছে? এই যে গার্মেন্টসে প্রচুর নারী কর্মী তৈরি হলো এবং তারা সবাই কেউ না কেউ তাদের পরিবারে বাসায় ইউনিলিভারের পণ্য ব্যবহার করে, এটা কি আপনাদের গ্রোথের পিছনে কোনো? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আপনি যদি দেখেন আমাদের যে পণ্য আমরা বিক্রি করি তার 95%ই কিন্তু নারীদের জন্য। তো নারীর যতই ক্ষমতায়ন বেড়েছে ততই কিন্তু ওনাদের একটা রোল এসেছে। সো গত কয়েক বছরে আমরা সেটা দেখেছি। আপনি যখন দেখবেন যে আমাদের গার্মেন্টসের কিন্তু শুরু হলো 80-র দশক থেকে, লেট 70s আর্লি 80s শুরু হলো। সেখান থেকে যদি আমরা দেখি যে যতই আমরা দেখছি লোকজন বাইরে আসছে, মহিলারা বাইরে আসছেন, কাজ করছেন, এম্পাওয়ারমেন্ট হচ্ছে, ততই দেখছি যে পণ্য অনেক বেশি ব্যবহারও করছেন। সো নারীর ক্ষমতায়নের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। ইউনিলিভার ব্র্যান্ডও কিন্তু নারীর ক্ষমতায়নে কাজও করেছে, কারণ আমরা ধরনের দুটোই একই সাথে গিয়েছে। সো সেটা একটা অসাধারণ একটা জিনিস ছিল, যে কারণেই আমাদের এখানে অনেক কাজ করেছে। আমরা গিয়ে অনেক ক্ষেত্রে শিখিয়েছি
যেমন ওরাল হাইজিন, যে টুথব্রাশ ব্যবহার করা, পার্সোনাল কেয়ার, হাত ধোয়া, এই সমস্ত জিনিস। এবং সেগুলোর ক্ষেত্রে মাদেরকে যখন শিখাই, সবচেয়ে বড় জিনিস হয় কি, তখন পরের জেনারেশন কিন্তু এই সমস্ত হাইজিন প্রোডাক্টের ব্যাপারে অনেক অনেক সচেতন হয়। এমনি বাংলাদেশে আপনারা যখন জার্নি শুরু করেন তখন তো এফএমসিজির কোনো কিছুই বাংলাদেশে অন্য কোম্পানি ছিল না। হুম হুম। আমরা ইউনিলিভার যদিও বৈশ্বিক কোম্পানি হিসাবে সারা দুনিয়ার নাম্বার ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান, বাংলাদেশে এখন আমরা দেখছি যে অনেক স্থানীয় কোম্পানি এসছে, তাদের অনেক প্রোডাক্ট এসছে এবং বিভিন্ন দেশে ইউনিলিভার নানান প্রতিযোগিতার মধ্যে পড়েছে। বাংলাদেশে এই প্রতিযোগিতা আপনারা কেমনভাবে অনুভব করেন? না, বাংলাদেশে এখন অনেক লোকাল কোম্পানি এসেছে, যথেষ্ট প্রতিযোগিতা আছে। হ্যাঁ, তো এটা একচেটিয়া যে ইউনিলিভার ব্যবসা করছে, যে জিনিসটা সবচেয়ে থাকে, সেটা কিন্তু এখন আর ঠিক না। কারণ এটা সবসময় রাখতে হবে যে আমাদের দেশীয় প্রতিষ্ঠান কিন্তু এগিয়ে আসছে, তারাও কিন্তু ভালো পণ্য তৈরি করছে, তারাও কিন্তু ডিস্ট্রিবিউশনের যেটা কথা বললাম, তারাও শিখছে। এবং এই কারণেই আমাদেরও যে কাজটা হচ্ছে যে আমাদের পণ্যকে আরও উত্তর ভালো করতে হচ্ছে, আমাদেরকে আরও প্রাইস যাতে কম্পিটিটিভ হয় সেটা করতে হচ্ছে, ডিস্ট্রিবিউশনকেও আরও সিস্টেমকে অন্যভাবে আমরা মডার্নাইজ করার চেষ্টা করছি যাতে আমরা ওনাদের সাথে কম্পিট করতে পারি। কিন্তু দিনের শেষে যতই এই কম্পিটিশন আসবে, এটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো। কারণ আমাদের কিন্তু পার ক্যাপিটা এফএমসিজি প্রোডাক্ট ব্যবহার অনেক কম। আমরা যেমন ভারতের অর্ধেকেরও কম। আমরা যদি চিন্তা করি ভিয়েতনামের মানে 1/4। আমরা যখন এই কম্প্যারিজন করি না, তাহলে দেখবেন যে আমাদের অনেক অপরচুনিটি আছে এই ব্যবসাটাকে বড় করা। কিন্তু এটাতে একটা কোম্পানি কখনোই করতে পারবে না। তো যতই আসবে এই ব্যবসাটা বাড়বে, আমাদের কনজাম্পশন বাড়বে, অনেক ক্যাটাগরি আসবে, ততই কিন্তু এই এফএমসিজি ইন্ডাস্ট্রি যেটা, সেটার একটা ভালো এক্সপ্যানশন হবে। এমনি সারা দুনিয়াতেই ধরেন যে বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা সহ বৈশ্বিক সব নেতারাই এই যে কার্বনকে কমিয়ে নিয়ে আসা, প্লাস্টিক পণ্য পরিহার করার যে একটা বৈশ্বিক আন্দোলন, ইউনিলিভার এখানে বৈশ্বিকভাবে কি করছে, বাংলাদেশে কি করছে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে, আমি যদি ইউনিলিভার দেখি, আমরা 4টা জিনিসে ফোকাস করি এই যাতে আমাদের ব্যবসার কার্বন ফুটপ্রিন্ট এবং সাস্টেনেবিলিটি যেটা বলি সেটা যাতে আমরা ব্যবহার করি। একটা হচ্ছে ক্লাইমেট, একটা হচ্ছে নেচার, একটা হচ্ছে প্লাস্টিক আপনি যেটা বললেন, আর চতুর্থটা হচ্ছে লাইভলিহুড। না, এই 4টার মধ্যে আমরা বাংলাদেশে 3টা পিলারে কাজ করছি। একটা হচ্ছে আপনার ক্লাইমেট মানে হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস এমিশন যত কমিয়ে ফেলতে পারি। সো আমাদের অপারেশনের মাধ্যমে আমরা সেটা চেষ্টা করছি যে যাতে আমাদের পানির কনজাম্পশন কমে যায়। হ্যাঁ, আমরা যাতে ইলেকট্রিসিটি কনজাম্পশন রিনিউয়েবল এনার্জি থেকে বের করতে পারি, আমরা যাতে আমাদের আরও এফিশিয়েন্ট অপারেশন চালু করতে পারি, যাতে এনার্জিটা আরও সাস্টেনেবল করা যায়, এবং কার্বন মনোক্সাইডের এমিশন, কারণ বাই 2030 আমরা কিন্তু বলছি যে আমরা নেট জিরো হয়ে যাব। সো আমাদেরকে গ্র্যাজুয়ালি দিকে যেতে হবে। সো ক্লাইমেটে আমাদের অপারেশনের মাধ্যমে এগুলো অনেক কাজ হচ্ছে। যেমন আমরা এখন অনেক ইনভেস্ট করছি সোলার এনার্জিতে, যাতে আমরা রিনিউয়েবল এনার্জিতে চলে যেতে পারি। আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে আমরা সেটা করেছি, আমরা কিন্তু এটা আমাদের ফ্যাক্টরিতেও করছি। সেকেন্ড যে জিনিসটা, নেচার আমরা করি না, কারণ নেচারটা অনেকটা কাজ করে হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে। আমাদের যেহেতু এত বড় ব্যবসা ওখানে নেই, ওই এক্সপার্টিস আমাদের নেই। কিন্তু প্লাস্টিকের ক্ষেত্রে আমরা কাজ করেছি, যার মাধ্যমে আমরা কিন্তু ইউনিলিভার বাংলাদেশে গত 3 বছর ধরে প্লাস্টিক নেগেটিভ একটা কোম্পানি। তার মানে আমাদের পণ্যের সাথে যেই পরিমাণ প্লাস্টিক যায়, তার চেয়ে বেশি প্লাস্টিক আমরা কালেক্ট করছি এবং সেটাকে প্রসেস করছি। এবং এই যে পুরো জিনিসটাই কিন্তু আমরা বহু বছর ধরে কাজ করেছি। প্রথমত আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে কাজ করলাম, ইউএনডিপির সাথে কাজ করলাম, এরপরে ওখান থেকে শিখে সেই মডেলটা চিটাগং সিটি কর্পোরেশনের সাথে এবং আমাদের একটা লোকাল পার্টনার আছে ইপসা, ওনাদের সাথে কাজ করে এই মডেলটাকে আমরা স্কেল করতে পেরেছি। সো প্লাস্টিক নিয়ে অনেক কাজ হয়েছে। আর চতুর্থ যে জিনিসটা, সেটা হচ্ছে লাইভলিহুড। সেই লাইভলিহুডের ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা মিনিমাম ওয়েজ নিয়ে কথা বলি, কিন্তু আমরা যেটা বলছি যে ইউনিলিভার, আমরা আমাদের পুরো ইকোসিস্টেমে যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে লিভিং ওয়েজ। তার মানে হচ্ছে যে একজন মানুষকে ঠিকমতো বেঁচে থাকার জন্য যেই পরিমাণ আর্নিং করা দরকার, সেটা যাতে আমরা করতে পারি। ওই বাংলাদেশের লিভিং ওয়েজ অলমোস্ট ডাবল আমাদের মিনিমাম ওয়েজ যেটা আছে সেটার মতো। তো আমরা যেটা চেষ্টা করছি, ইউনিলিভারে যারা আছে ডিরেক্টলি, তাদের লিভিং ওয়েজ নিয়ে কোনো সমস্যা নেই, তারা যথেষ্ট উপরে আছে। কিন্তু আমাদের ইকোসিস্টেমে যারা আছেন, সো আমাদের ডিস্ট্রিবিউটার যে সেলসম্যানরা আছেন, সো আমরা আস্তে আস্তে ওগুলো করছি যাতে তারা লিভিং ওয়েজের উপর যায়। তারা মিনিমাম ওয়েজের অনেক উপরে আছেন, কিন্তু লিভিং ওয়েজের সবাই নেই। সবাইকে কীভাবে লিভিং ওয়েজে নিয়ে আসতে পারি, সেই কাজগুলো হচ্ছে। আপনার যখন ইউনিলিভারের যাত্রা শুরু, তার কিছুদিন পরে ইউনিলিভার একটা হাসপাতাল করে সারা দুনিয়াতে হইচই ফেলে দেয়, ফ্লোটিং হসপিটাল। এটার পেছনে ইউনিলিভারের কি উদ্দেশ্য ছিল? কেন এই ধরনের একটা হসপিটাল তারা করতে চায়? আসলে ওটা ছিল অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপ নামে এনজিও, এখনও চলছে।
এবং ওই হাসপাতালের লঞ্চটা কিন্তু আমি করেছিলাম। ও আমার সাথে আরো দুজন কলিগ ছিলেন, বাট আমি লঞ্চের ওই ইয়েটা আমি লিখেছিলাম। সো এটা আমার জন্য খুবই পার্সোনাল। এটার ইয়ে হয়েছিল, আমি বলি, ইভস মার নামে একজন ফ্রেঞ্চ ভদ্রলোক, উনি এই বাসটা নিয়ে এসেছিলেন বাংলাদেশে, এবং উনি বাংলাদেশে দেখলেন যে চরাঞ্চলে লোকজনের জন্য মেডিকেল সাপোর্ট পাওয়াটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, এবং এটার কথা বলছি প্রায় 2001-2 ওরকম সময়। তখন এই আইডিয়াটা আসলো যে এটাকে যদি আমরা একটা ফ্লোটিং হসপিটালে তৈরি করতে পারি চরাঞ্চলে, সেখানে কিন্তু তাহলে অনেক দূর দূরান্তের লোকজন যারা অন্য জায়গায় যেতে অনেক কয়েক ঘন্টা লাগে, তারা খুব কাছাকাছি পাবে। আর যেহেতু ফ্লোটিং হসপিটাল, সেটা কিন্তু ঘুরতে পারবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু যমুনা ব্রিজের থেকে আপনার নর্থ বেঙ্গল কুড়িগ্রাম ওই পর্যন্ত ঘোরাঘুরি করে, এবং ওই চরাঞ্চলে অনেক কিছু করে। এবং আমি বহুবার গিয়েছি ওখানে, আমি বছর 1.5-2 আগে গিয়েছি। এখনও যে পরিমাণ লোক যে স্বাস্থ্যসেবা দিচ্ছে, সেটার একটা অসাধারণ একটা কাজ। এবং আমি তো সবাইকে বলি, আমার কোম্পানি সবাইকে বলি, একবার না একবার গিয়ে ওটা দেখে আসবা যে একটা কোম্পানি কিভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট সোসাইটির উপর করতে পারে। এবং ওই জিনিসটা সেটাই ছিল, আর কিছুই না, যে এই একটা অপরচুনিটি হয়েছিল স্বাস্থ্যসেবা দেওয়ার। So আমরা আমাদের লোকাল একজন ফ্রেন্ডশিপ যে এনজিও, ওনাদের সাথে পার্টনারশিপ করে এই জিনিসটা তৈরি করা হয়েছিল। কোভিডের সময় ইউনিলিভারের জার্নিটা কেমন ছিল? কোভিড তো খুবই একটা অজানা একটা জিনিস, সবার জন্য খুব একটা অজানা জিনিস ছিল। যে একটা ব্যবসা এমনভাবে কীভাবে করবো, যেখানে আমাদের ব্যবসাগুলোতে কিন্তু খুবই ফিজিক্যাল। আপনি চিন্তা করে দেখেন যে এবং অ্যাডভার্টাইজমেন্ট আপনি করবো। আমার যতদূর মনে পড়ে ঠিক তার পরপরই দায়িত্ব নেন। আমি অ্যাকচুয়ালি দায়িত্ব নিয়ে হচ্ছে 2021 সালে, 21 তখন কোভিডের শেষ অংশগুলোতে হচ্ছে। হ্যাঁ, কোভিডের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে আমাদের তখন ছিল যে কিভাবে আমরা হেল্প করতে পারি ইকোসিস্টেমে। সো একটা বড় চ্যালেঞ্জ ছিল আপনার অক্সিজেন, ভেন্টিলেটর, সেই জিনিসগুলা। আমরা যেটা চেষ্টা করলাম যে আমরা কিন্তু ভেন্টিলেটর নিয়ে এসে 64টা জেলার সিভিল সার্জনদের দিয়ে এখানে ডিস্ট্রিবিউট করেছিলাম, যাতে ওগুলো সব জায়গায় অ্যাক্সেসেবল থাকে। সো এই চেষ্টাটা করা, এবং ওটা কিন্তু ডিস্ট্রিবিউট করতে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারও ডিফিকাল্টি হচ্ছিল, কারণ তখন কোভিডের মাধ্যমে অনেক রেস্ট্রিকশন ছিল। তখন আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সেগুলোকে ডিস্ট্রিবিউট করেছিলাম। এছাড়াও তো যে স্যানিটাইজার্স এবং অন্যান্য যেই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, ওগুলো দিয়েছিলাম। বাট বড় যে জিনিসটা হয়েছিল যে এইটা কীভাবে করা যায় যাতে একটা পজিটিভ ইম্প্যাক্ট করা যায়। এবং ওই মুহূর্তে এত আনসার্টেন ছিল ব্যবসা, এবং ব্যবসা চালানো তো খুবই ডিফিকাল্টও ছিল, কারণ আমাদের নিজস্ব লোকজনকে প্রোটেক্ট করতে হতো। সেটা আমরা করেছিলাম, কারণ আমরা তখন করেছিলাম কোভিডের সময়, আপনার মনে আছে কিনা, গভর্নমেন্ট ওই সময় একটা ডিক্টেট দিয়েছিলেন যে সমস্ত ফ্যাক্টরি বন্ধ করতে হবে। এবং আমার নিজের মনে আছে, তখন আমি তখনকার কমার্স সেক্রেটারিকে ফোন করে বলেছিলাম যে স্যার, আপনি যদি বলেন যে করতে, আমি বাকি সব বন্ধ করে দিব, কিন্তু সাবান বন্ধ করতে পারবো না। কারণ সাবান যদি বন্ধ করি, তাহলে তো মার্কেটে আসল যে জিনিসটা সেটা থাকবে না, হাত ধোয়া সেটা থাকবে না। এবং ওই জিনিসটা, এবং সেটা উনি তখন এক্সেপশনাল পারমিশন দিয়েছিলেন যে যাতে সাবান তৈরি করতে পারি, যাতে মার্কেটে আমরা অ্যাটলিস্ট ওটা করতে। সেই কারণে কিন্তু আমরা তখন আমাদের যে ফ্যাক্টরি ওয়ার্কার ছিলেন, ওনারা ফ্যাক্টরিতে ছিলেন, এবং রাত দিন 24 ঘন্টা শুধু সাবানই আমরা বানাচ্ছিলাম, শুধু সাপোর্ট করার জন্য। এবং ওই সময় অন্য কিছু বিক্রিও হয়নি। ডিটারজেন্ট পাউডারই বলেন, শ্যাম্পুই বলেন, অথবা আমাদের ফেস ক্রিমই বলেন, টুথপেস্টই বলেন, ওগুলো, কারণ সবাই তো ঘরে ছিল, সবাই ঘরের ভিতরে, তো ওগুলো ইউজ করার কোনো দরকারই ছিল না। ইদানিং হালাল পণ্য নিয়ে অনেক কথা হচ্ছে। আপনারা ইউনিলিভার বাংলাদেশ, আপনারাও কিছু হালাল পণ্য বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন, এবং বৈশ্বিকভাবেও বাংলাদেশ এক্সপ্লোর করছে যে কিভাবে হালাল পণ্যের একটা কেন্দ্র হতে পারে বাংলাদেশ। আপনি কিভাবে দেখেন বাংলাদেশের মার্কেট এবং বৈশ্বিক মার্কেট? আসলে এই ট্রেন্ডটা তো সব জায়গায় আছে, কারণ মুসলিম পপুলেশন যত বাড়বে, ততই হালালের একটা নিড থাকবে। হ্যাঁ, আমাদের দেশে যখন যেগুলো তৈরি হচ্ছে, সমস্ত কিছুই আমি ইউনিলিভার বলতে পারি ইজ হালাল। হ্যাঁ, এখন হয়তো সার্টিফিকেশন অন্য একটা ব্যাপার, যে কে সার্টিফিকেশন দিচ্ছে, কিন্তু এইটা একটা বড় অপরচুনিটি সব সময়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শুধু হালাল বলে বিক্রি করলে হবে না, পণ্যটা কিন্তু ভালো হতে হবে। হ্যাঁ, পণ্যটা যদি ভালো না হয়, এবং সেই ক্ষেত্রে আমি যদি হালাল বলে যাই, তখন কিন্তু কখনই থাকবে না। আপনার যদি খেয়াল থাকে, এই প্রথম 90 সালের শেষের দিকে একজন সাবান ইউনিলিভার চ্যালেঞ্জ করেছিল হালাল সাবান হিসেবে এসে, এবং যথেষ্ট চ্যালেঞ্জ ছিল। এবং ওটা কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা, ওনারা সাকসেসফুল হয়েছিল কারণ ওনারা আমাদের চেয়ে ভালো পণ্য বানাতেন, এবং এই কারণেই কিন্তু ওনারা সাকসেসফুল হয়েছিলেন। কিন্তু এরপরে আমরা ওনাদের চেয়ে ভালো বানিয়েছি, আজকে কিন্তু ওই ব্র্যান্ডটা নেই। এবং আমার যে জিনিসটা, সেটা হচ্ছে যে হালাল তো অফকোর্স একটা ডিমান্ড থাকে, এটা থাকে, কিন্তু লোকজন যখন দিনে কেনে, একটা ডিটারজেন্ট পাউডারই কিনুক, একটা শ্যাম্পুই কিনুক, ওটা যদি ওদের কাজ যেটা সেটা যদি না করে, তখন কিন্তু কেউ ওই প্রপোজিশনে বিশ্বাস করবে না। এবার একটু ইউনিলিভারের বাইরের কথা বলি। আপনি বেশ কিছুদিন ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্সের নেতৃত্বও দিয়েছেন।
এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা এবং যারা বিদেশি বিনিয়োগ করেছেন ইতিমধ্যেই তাদের স্বার্থ দেখা একই সঙ্গে নতুন বিনিয়োগ এই অভিজ্ঞতাটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। এইটা তো মানে এত বড় ক্রেডিট আমাকে দিবেন না যে আমি নিয়ে আসছি, বাট আমি চেষ্টা করছি যাতে আমাদের দেশটাকে আরেকটু বিনিয়োগ বান্ধব করা যায়। এইখানে দু তিনটা জিনিস আছে। একটা জিনিস সেটা একটা যেটা যে কোনো বিনিয়োগকারী চিন্তা করতে হবে যে বাংলাদেশে কেন বিনিয়োগ করছি। বাংলাদেশে আপনি যদি দেখেন এবং অনেকে বিনিয়োগ করে, কারণটা হচ্ছে বাংলাদেশে কিন্তু আপনার একটা বড় মার্কেট আছে, সো আপনি ডোমেস্টিক মার্কেটের জন্য বিনিয়োগ করতে পারেন। একটা বড় ইকোনমি আছে, সেটার জন্য করতে পারেন। আরেকটা হচ্ছে আপনার এটা একটা এক্সপোর্টের জন্য একটা বড় সোর্স হতে পারে, কারণ আমরা ওই স্কেল কেবিলিটি আছে যেটা আরএমজি আমাদেরকে প্রুভ করেছে। কিন্তু যারাই ইনভেস্ট করবেন তাদের জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে ইনভেস্ট করার করে এই এনভায়রনমেন্টটা কিন্তু সহজ না, তো অনেক পেশেন্ট থাকতে হবে। তো বিনিয়োগকারীর জন্য ওটা একটা ব্যাপার আছে। আবার আমাদের ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা আরও কিভাবে এটাকে আরও মসৃণ করতে পারি, কারণ আমাদের বিনিয়োগ নিয়ে আসলে যারা আসছেন তাদের জন্য কিন্তু অনেক ফ্রিকশন আছে। আপনি ধরেন এতগুলো অ্যাপ্রুভাল প্রয়োজন পড়ে। আপনি চিন্তা করে দেখেন কেউ যদি আজকে বাংলাদেশে একজন আসেন, তো ওনার কিন্তু প্রথম কোয়েশ্চেন হয় বিডাটা কি করে, বেজাটা কি করে, ব্যবসাটা কি করে, অনেকগুলো ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তার মাঝখানে আপনার ইপিবিও আছে, অনেকগুলো আছে। এই যে এই জিনিসগুলোর আমার ধারণা এগুলোকে একটু সিনক্রোনাইজ করতে হবে একটা অথরিটির আন্ডারে। এটা একটা বড় কনভারসেশন হচ্ছে গভর্নমেন্টের মধ্যে। আমার দৃঢ় বিশ্বাস যে এটাকে একটা সিঙ্গেল ফ্রন্টে আনতে হবে। ওনার আলাদা এন্টিটি থাকতেই পারে, কিন্তু একটা সিঙ্গেল ফেস থাকতে হবে। কারণ আপনি চিন্তা করে দেখেন ওনারা আমাদের কাস্টমার যারা বিনিয়োগকারী আসবে তাদের একটা জায়গায় আসতে হবে। সেকেন্ড যে জিনিসটা আসতে হবে সেটা হচ্ছে যে ওনাদের যখন সে ইনভেস্ট করবেন অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, এই যে লাইসেন্সিং, সার্টিফিকেট, ল্যান্ড পাওয়াগুলো, যে কারণে এখন বিডা কিন্তু একটা রিলেশনশিপ টিম তৈরি করেছে। এবং ওদের কাজই কিন্তু এটা যে কোনো ইনভেস্টার আসার পরে ইনভেস্টারকে সমস্ত জিনিস যাতে স্মুথ করে ফেলতে পারে। অনেকটা ধরেন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার যে থাকে, কারণ রিলেশনশিপ ম্যানেজার কাজই হচ্ছে যে আমার সমস্ত কাজ ব্যাংকের ভেতরে বিভিন্ন যেগুলো সবগুলো সেই করবে। আমি জানি যে এই একজনের কাছে আমার যেতে হবে ইভেন এই, এবং ওইটাই আমি চাচ্ছিলাম যে আমরা কীভাবে স্মুথ করতে পারি। কিন্তু বাংলাদেশে ধরেন যে ইউনিলিভারের মতো বড় কোম্পানি আছে, বৈশ্বিক নেতা যারা, স্ট্যান্ডচার্ট আছে, তারপরে ধরেন এনার্জি সেক্টরে শেভরন আছে, এত বড় বড় গ্লোবাল লিডাররা থাকার পরেও বাংলাদেশের এফডিআই কেন এখনো 1-2 বিলিয়নের আশেপাশে, যেখানে আমরা দেখি যে আমাদের চেয়ে ছোট ইকোনমি অনেক বেশি ইনভেস্টমেন্ট ইকোনমিক সাইড। কারণ আমি ওই যে জিনিসটা আমি বলছিলাম যে আপনি যদি দেখেন খুব সহজ একটা জিনিস, আমাদের ট্যাক্স রেট বাংলাদেশে ইফেক্টিভ ট্যাক্স খুবই হাই। আপনি যদি একটা বিনিয়োগকারী হন আর আপনি যদি দেখেন যে এই দেশের ইফেক্টিভ ট্যাক্স রেট 40-50%, আপনি এখানে করবেন না ভিয়েতনামে গিয়ে করবেন যেখানে ইফেক্টিভ ট্যাক্স রেট অনেক ছোট। সো আমাদের এই সমস্ত জিনিস অনেকগুলো সিম্পলিফাই করতে হবে। আমি বললাম যে একটা হচ্ছে যে ফুল এই ফ্রিকশন, এই যে নতুন ইনভেস্টার আসা আমাদের এখানে প্রচণ্ড দরকার, যে আমি যাতে রিটার্নটা পেতে পারি। আমাদের এখানে আপনার ডিভিডেন্ড রিপ্যাট্রিয়েট করতে হলে অনেক ব্যুরোক্রেসির মধ্যে যেতে হয়। আপনার এখানে আমি জানি আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি 4 বছর না 5 বছর বসেছিল, আমার এই ফিকির একজন মেম্বার, ওনারা এটা রিপ্যাট্রিয়েট করতে পারে না। এইগুলো তো ইজ নট এ গুড সিগন্যাল। আমাদের এটা বুঝতে হবে আমরা কিন্তু উই আর দিস সার্ভিস। আপনি যদি দেখেন আমাদের কাস্টমসে অনেক ঝামেলা হয়, এটা তো সবাই বলেন, সর্বজন বিদিত দেখেন। এবং আমি সেটা এনবিআর চেয়ারম্যানকে বললাম, মাননীয় এনবিআর চেয়ারম্যানকে বললাম যে কাস্টমসের রোল শুড নট বি ট্যাক্স কালেকশন, কাস্টমসের রোল হবে ফ্যাসিলিটেট করা ট্রেড, যে কত দ্রুত আমি মাল ছাড়িয়ে ফেলছি। কারণ যখন ওই ভলিউমটা করতে পারবো, যত দ্রুত ছাড়াতে পারবো, তখনই কিন্তু আমার এখানে কালেকশন বাড়বে। কিন্তু আমি এখন যদি ওখানে বসে ডিবেট করি এইচএস কোডটা কি, এটা না ওটা না এটা, যেখানে এবং যেখানে ইস্যুজ আছে অফকোর্স ওনারা চ্যালেঞ্জ করবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা জানি যে সেটা না। এই সিম্পলিফিকেশন খুবই জরুরি। আমাদের জরুরি ডিজিটাইজেশন পুরো জিনিসটা। আপনি যদি দেখেন আমাদের এখনও লাইসেন্সিং করতে হলে সব জায়গায় ঘুরে ঘুরে যেতে হবে। লাইসেন্সিং করতে কেন লাগবে? লাইসেন্সিংয়ের জন্য আপনি আমাকে বলবেন যে আমার অডিট করতে হবে, আমি একটা পজিটিভ দেবো, তারপর আপনি একটা পেমেন্ট করব, লাইসেন্সিং দিবেন, আপনি এসে অডিট করবেন। কিন্তু এর জন্য আমাকে এত জায়গায় কেন ধর্ণা দিতে হবে আমার অপারেশন রান করার জন্য? তার মানে আপনি বলছেন যে বাংলাদেশে বিরাট বড় অপরচুনিটি আছে, কিন্তু আসলে অনেক বাধা, যেগুলো আসলে যদি এগুলো সিম্পলিফাই না করা হয়, বাধাগুলো যদি দূর না হয়, তাহলে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে অনেক কথা শুনবো কিন্তু বাস্তবে কখনোই হবে না। কারণ আপনি যদি দেখেন এফএমসিজি কথাই বলি, যেটা আমি জানি, এফএমসিজিতে আপনার শুধু ইউনিলিভার হচ্ছে সবচেয়ে বড় আপনার মাল্টিন্যাশনাল। এরপরে যে মাল্টিন্যাশনাল দুটো আছে হচ্ছে রেকিট, বেনকিজার আর নেসলে। বাকিগুলো কিছু আছে রিজিনাল মাল্টিন্যাশনাল কিছু আছে। আপনাকে আমি বলি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কেন এই দেশে নেই? আপনি হেনকেল কেন এই দেশে নেই? ডানোন কেন এই দেশে নেই? আপনি ক্রাফট কেন এই দেশে? কত এফএমসি আছে এবং এর প্রচুর আছে, কিন্তু এই দেশে তো আপনি চিন্তা করে দেখেন $500 ট্রিলিয়ন ইকোনমি,
পৃথিবীর কতটা দেশে $500 ট্রিলিয়ন ইকোনমি আছে, আমি যেখানে আপনাকে বললাম যে আমাদের কনজাম্পশন প্রায় অর্ধেক, আমাদের অপরচুনিটি কত কিছু আছে, এই দেশের অপরচুনিটি নিয়ে কোনো ডিবেট নাই, যেই দেখবে। কিন্তু আমরাই আমাদের সবচেয়ে বড় ব্লকের কারণ আমাদের আমরাই তো অনেক দিন হলো, মানে প্রায় 71 সাল ধরলে প্রায় 54 বছর। আমরা সবাই কথা বলে, বা আপনারা ফিকি থেকে প্রচুর সেমিনার করেন, বা সরকার নিজেও কিছুদিন আগে ইনভেস্টর সামিট করেছে, সবারই জানার সমস্যা কোথায়, সমাধান কেন আসে না? আপনার সমাধানগুলো করতে হলে খুব আনপপুলার জিনিস করতে হবে। হ্যাঁ, আপনি এখন করতে হবে হচ্ছে সমস্ত কিছু ডিজিটাইজ করতে হবে। সেটা এটা তো এমন কিছু না, অসাধ্য কাজ কিছু না, এবং প্রতি বছর আমরা শুনি যে ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু এই কাজটাকে আমাদেরকে করতে হবে। এটা রেজিস্ট্যান্স থাকবে, কারণ আপনার কিছু ফোর্স নিশ্চয়ই ডিজিটাইজেশন চায় না, এমন কিছু লোক থাকবে। আপনার এই যেমন গভর্নমেন্টের যে কাজটা ছিল এনবিআর এর পলিসি, এটা কিন্তু 8 বছর ধরে ফিকি বলে আসছিল, এই বছর হচ্ছিল, এবং এটা আমি সাধুবাদ দিই গভর্নমেন্টকে, কারণ এই যে ডিটারমিনেশন থাকা, কারণ পলিসি এবং এক্সিকিউশনটাকে আলাদা করা, অন্যান্য ইস্যু ছিল সেটা ওনাদের অন্য ব্যাপার, কিন্তু প্রিন্সিপালি এই দুটো আলাদা করলে সিগনিফিকেন্টলি আপনি ইজ করবে। আপনি এনবিআরকে অনেক প্রচুর ডিজিটাইজেশন দরকার, যেটা এনবিআর চেয়ারম্যান চেষ্টা করছেন, সেটাকে যতই বেশি আমরা নিয়ে আসতে পারি। আপনি চিন্তা করেন বিটাকে ডিজিটাইজেশন করা দরকার, কি ডিজিটাইজেশন করা দরকার, যেমন আমি যদি আপনার ডিভিডেন্ড রেমিট করতে চাই, হ্যাঁ, আমার 2 বছর লাগে, সরি ট্যাফ রয়্যালটি বলে একটা ব্যাপার আছে, সেটার জন্য বিডার পারমিশন লাগে, উইচ ইজ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি, এবং এগুলো যেগুলো সমস্ত মাল্টিন্যাশনাল করে, এবং এটার জন্য আপনি যদি বিরাতে যান আপনার এটা 2 বছর 3 বছর পিছিয়ে থাকে। অথচ জিনিসটা কি, আপনার এখানে বোর্ড রেজিস্ট্রেশন আছে কিনা, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আছে কিনা, এটা আছে কিনা, তারপরে এখানে আজ করি। এই জিনিসটা করতে আপনার কতদিন লাগা উচিত? 3 মাস। কিন্তু আমরা এগুলো এখনও করছি না, সবাই জানেন, এবং এর আগে হয় হাফ হার্টেড, আবার এটা চলে যায়, আবার ম্যানুয়ালি করে। এই জিনিসগুলো আমাদের করতে হবে, যে খুব ফার্ম হাতে এগুলো করতে হবে। আমি আপনাকে বলি, যেমন বিডাতে আমি যেটা বিডার চেয়ারম্যানকে বললাম, আমি যদি দেখেন ইনভেস্ট কোরিয়া অথবা ইনভেস্ট ইন্ডিয়া যদি দেখেন, ওটা কারা চালায় জানেন? প্রাইভেট সেক্টরের লোক, পুরো জিনিসটা। তা আমাদের ওখানে আমরা কি, যেটা এখন বিডার চেয়ারম্যান করছেন, অনেক প্রাইভেট সেক্টরের লোক আসছে পুরো জিনিসটার, কারণ তখন এই যে পারফরমেন্স কেপিআই যে ট্র্যাকিং যেগুলো আমরা প্রাইভেট সেক্টরে করি, ওইভাবে রেজাল্ট ওরিয়েন্টেড হবে, অ্যাকাউন্টেবিলিটি আসবে, সেটা প্রয়োজন। এবার আপনার কথায় চলে আসে আমার ধারণা, মানে ইফ আই এম নট রং, আপনি সম্ভবত বাংলাদেশি অরিজিন কোনো ম্যানেজিং ডিরেক্টর বা সিইও যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে ইউনিলিভারের মতো একটা কোম্পানির দায়িত্ব নিতে যাচ্ছে, কেমন লাগছে আপনার? এটা একটা নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ, নিঃসন্দেহে একটু ওভারওয়েলমিংও, কারণ আমার অনেক চিন্তা আছে যে এত বড় একটা দায়িত্ব নিতে যাব, এটাতে অনেক এক্সপেকটেশনও থাকবে। হ্যাঁ, এটাতে বাংলাদেশেরও একটা নামের ব্যাপার আছে। সো আমি এই দায়িত্বটা যে এখন যে দায়িত্ব করছি, তখনও আমার যেরকম লাগছিল, কারণ একটা কোম্পানির পুরো দায়িত্ব নিচ্ছিলাম, আমার একই রকম ফিলিং, এবং ওইটাতে যাতে আমি আশা করি যে আমার উপর যে এটা করা হয়েছে, যেই রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, সেটা যাতে আমি ঠিক মতো করতে পারি, সেটাই। এটা একটা বিরাট আস্থার ব্যাপার যে বাংলাদেশি সিইওদেরকে এরকম বড় বড় দায়িত্ব দিচ্ছে। এই আস্থাটা আপনি কিভাবে সারা দুনিয়ার মানুষের কাছে ছড়াবেন, কিভাবে যে বাংলাদেশের মানুষ এত বড় বড় কোম্পানির দায়িত্ব নিচ্ছে, যেটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি, অনেক গ্লোবাল কোম্পানিকে লিড দিচ্ছে ইন্ডিয়ান সিইওরা আর কি। এইটা বাংলাদেশি এখন যে সমস্ত তরুণরা তৈরি হচ্ছে বা বিভিন্ন ম্যানেজমেন্ট স্কুলে, বিজনেস স্কুলে পড়াশোনা করছে, তাদের কাছে আপনি কি বলবেন, কিভাবে তৈরি করবেন নিজেদেরকে? মানে আমার যে জিনিসটা থাকবে, আপনি যেটা বললেন, দ্যাট ইন্ডিয়ান, আমরা কিন্তু ওই ফেজে ওই এভলিউশন দিয়ে যাচ্ছি। একটা সময় দেখবেন বাংলাদেশি মাল্টিন্যাশনালে বাংলাদেশি সিইও ছিল না, এখন কিন্তু এটা খুবই কমন, খুব কম পাওয়া যাবে যে বাংলাদেশি না বড় বড় কোম্পানিতে, তো সেটা হয়ে গেছে। এরপরে যেটা এভলিউশন হবে সেটা হচ্ছে যে এটা আমরা গ্লোবালি যাব। হ্যাঁ, এখন হয়তো আমার জেনারেশন হয়তো কিছু দূর পর্যন্ত যাবে, কিন্তু আমার অনেক আস্থা আমাদের যে এখনকার যে জেনারেশন উঠছে, যে তারা এখন অনেক গ্লোবাল কোম্পানির সিইও হবে, এবং সেই পোটেনশিয়াল বাংলাদেশে আছে, আমাদের ট্যালেন্ট পোটেনশিয়াল সবই আছে। কারণ আপনি যখন কাজ করবেন গ্লোবালি, আপনাকে তো তখন একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে কাজ করতে হবে। এবং আমি তো আর এমন কিছু না, আমি তো বাংলাদেশে পড়াশোনা করেছি, আমি বাংলাদেশে স্কুলে, ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখানে এসেছি। তো এমন না যে আমি অনেক বিদেশি আইভি লিগের একটা ডিগ্রি নিয়ে এসেছি, সেটা না। তো আমাদের এখানে তো সবাই একই করছে। তো আমি খুবই আশাবাদী যে আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে আরেকটা লেভেলে নিয়ে যাবে দেশে, সেটা এবং ন্যাচারাল একটা এভলিউশনই হবে দেশের জন্য, দেশের ম্যানেজমেন্ট প্র্যাকটিসের জন্য হবে। সবশেষে একটা ফাইনাল কমেন্ট, যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের স্বপ্ন নিয়ে, বাংলাদেশের ইকোনমি কিভাবে $1 ট্রিলিয়ন হবে এবং কিভাবে
আপনাদের মতো মানুষ যারা বাংলাদেশে তৈরি করছেন, আবার বৈশ্বিকভাবে নেতৃত্ব দিচ্ছেন। খুব 2-3টা লাইনে বাংলাদেশ নিয়ে কিছু বলবেন। বাংলাদেশ নিয়ে আমি সবসময় অপটিমিস্টিক, হ্যাঁ, কারণ এই দেশটা এত বাধা সহ, মানে কত বাধা বিপত্তি হয়েছে আপনি যদি চিন্তা করেন আমাদের ইতিহাসের, আমি স্বাধীনতার আগে থেকে সেই ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা, তারপরে কত কিছু আমাদের হলো, পলিটিক্যাল টার্মোইল হলো স্বাধীনতার পর, তা সত্ত্বেও এই দেশটা কিন্তু গ্রো করেছে। এটা করতে বাংলাদেশ, এই পৃথিবীর কোনো দেশ এরকম পাবেন না যে এইরকম টার্মোইল এরকমের মধ্যে এই দেশটা গ্রো করেছে, কারণ এই দেশের লোকের ওই রেজিলিয়েন্স আছে, ওই ফাইটিং এর স্পিরিট আছে। আমার ধারণা আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমি হবে, হয়তো আমরা একটু খোঁড়াতে করতে যাবো, 2 বছর এটা হবে ওটা হবে, কিন্তু সেটা হবে। এবং এই দেশের না হওয়ার কোনো কারণ নেই, কারণ ফান্ডামেন্টালি আমাদের রিসোর্সগুলো খুবই শক্তিশালী হবে। এবং যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের যেটা করা দরকার, যে বৈশ্বিক যে ইম্প্যাক্ট আমরা করতে পারি, আমাদের রিজিনাল যে সুপ্রিমেসি সেটা তৈরি করতে হবে। সেটার জন্য সেই নেতৃত্ব দরকার। কারণ আমার উচিত যে বাংলাদেশকে আমরা যেভাবে দেখছি, ভবিষ্যতে যেন বাংলাদেশ ওভাবে না দেখি, এবং বাংলাদেশ যাতে বিশ্বের দরবারে এমন একটা দেশ হয় যে ইকোনমিক্যালি এবং অন্যান্য সোশ্যাল ইন্ডিকেটরে আমরা একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারি। এবং আমার আশা থাকবে যে বাংলাদেশ ওখানে যাবে। আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে বণিক বার্তায় আসার জন্য অনেক অনেক বিশেষ ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক জি। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। জি।